সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের মাঝে আবার হাজির হলাম। অধ্যায় 13 অর্থাৎ সাধারণ গণিতের অধ্যায় 13 সৃজনশীল পর্ব আলোচনায় তোমাদের সামনে আমি আবার হাজির হলাম। দেখো, আমরা গত পর্বে এই অধ্যায়ে 13 অধ্যায়ে আমরা একটা সৃজনশীল করেছিলাম। তোমাদের সামনে একটা সৃজনশীল আমি আলোচনা করেছিলাম। এই পর্বে অর্থাৎ লেকচার 2-এ আমি তোমাদের সাথে আবার একটা সুন্দর সৃজনশীল আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটি সৃজনশীল তোমাদের সাথে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে এই সৃজনশীল আলোচনাটা অবশ্যই তোমরা দেখবে। দেখো, আমি একটা সৃজনশীল বোর্ডে দেখো লিখে রেখেছি। একটি সমান্তর ধারার n তম পদ n এবং n তম পদ m। আর 2 নম্বর দিয়েছি অপর একটি সমান্তর ধারা 5 প্লাস 11 প্লাস 17 প্লাস ডট ডট। ক নম্বর বলা আছে 1 নম্বর ধারা, অর্থাৎ এই প্রথম ধারার সাপেক্ষে দুটি সমীকরণ গঠন করো। অর্থাৎ এই যে প্রথম এই ধারার সাপেক্ষে দুটি সমীকরণ গঠন করো। আচ্ছা, আর 2 নম্বর দেওয়া আছে হচ্ছে তোমার অপর খ নম্বর দেওয়া আছে যে প্রথম ধারার সাপেক্ষে এততম পদ নির্ণয় করো। আর গ নম্বর দেওয়া আছে 2 নম্বর সমীকরণের 2 নম্বর যে ধারাটা দেওয়া আছে তার n সংখ্যক পদের যোগফল যদি 705 হয় তাহলে n এর মান নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি সৃজনশীল আমি পড়ে উঠাইছি এবং এই সৃজনশীলটা তোমাদের সাথে আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে সৃজনশীলটা অবশ্যই দেখবে। এবং আমি তোমাদের আবারও বলতেছি, আমি শুধু গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো তোমাদের এখানে আলোচনা করব। যেগুলো গুরুত্বপূর্ণ নয় সেই সৃজনশীলগুলো আমি অবশ্যই আলোচনা করব না। অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীল এই অধ্যায়ে যেই সৃজনশীলগুলো আছে আমি সেই সৃজনশীলগুলোই আমি তোমাদের সামনে আমি আলোচনা করব। তাহলে তোমরা দেখো যে এই যে প্রথম যে শর্তটা দেওয়া আছে ক নাম্বার বলছে যে প্রথম ধারার সাপেক্ষে, প্রথম যে শর্তটা দেওয়া আছে একটা সমান্তর ধারা দেওয়া আছে, যে সমান্তর ধারার কথা লেখা আছে m তম পদ m এবং n তম পদ m হলে দুটি সমীকরণ গঠন করতে বলছে। আমরা যখন সমীকরণ গঠন করতে যাব তখন কিন্তু যখনই আমরা সমান্তর ধারার সমীকরণ গঠন করব তখন অবশ্যই খেয়াল রাখবা প্রথম পদ এবং সাধারণ অন্তরটা আমাদের লাগবে। প্রথম পদ এবং সাধারণ অন্তর এই দুটো আমাদের কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। যার জন্য যেহেতু এখানে দেওয়া নাই তাহলে আমরা কি করব, প্রথম পদ এবং সাধারণ যে অন্তরটা এটা আমরা ধরে নিব। মনে করি প্রথম পদ a এবং সাধারণ অন্তর হচ্ছে d, এটা ধরে নিব আমরা। তাহলে ক নাম্বারে সমাধান করতেছি আমরা। ক নাম্বার দেখো, মনে করি প্রথম পদ সমান a আর সাধারণ অন্তর সমান হচ্ছে d। এবার আমাদের বলছে যে দুটি সমীকরণ দেখো লেখা আছে m তম পদ হচ্ছে m। তাহলে m তম পদের আমার সূত্র লিখবো। m তম পদের সূত্রটা কি হবে, তাহলে দেখো যে m তম পদ সমান a প্লাস m মাইনাস 1 ইনটু d। এটা কিন্তু তম পদের সূত্র। এই দেখো m তম পদ a প্লাস m মাইনাস 1 ইনটু d। আমরা n তম পদের যে সূত্রটা শিখেছিলাম এর আগে লেকচারও করেছি আমরা। দেখো n তম পদের যে সূত্র ছিল, যে n তম পদের সূত্র ছিল a প্লাস m মাইনাস 1 ইনটু d। তোমরা লক্ষ্য রাখবা যে তম পদ হবে সেখান থেকে সবসময় 1 বিয়োগ হবে। p তম পদ হলে a প্লাস p মাইনাস 1 ইনটু d, q তম পদ হলে a প্লাস q মাইনাস 1 ইনটু d, r তম পদ হলে a প্লাস r মাইনাস 1 ইনটু d, n তম পদ হলে a প্লাস n মাইনাস 1 ইনটু d। যেহেতু এটা m তম পদ তাহলে a প্লাস m মাইনাস 1 ইনটু d। যে তম পদ হবে খেয়াল রাখবা, যে তম পদ হবে সেখান থেকে কি হবে, এখানে 1 বিয়োগ হবে। তো বলছে m তম পদ a প্লাস m মাইনাস 1 ইনটু d। m তম পদের দেখো একটা মান দেওয়া আছে, তোমার খেয়াল করবে এই যে m তম পদের মান দেওয়া আছে হচ্ছে তোমার এই যে এটা m তম পদ হচ্ছে n। তাহলে এই যে m তম পদ এটার পরিবর্তে আমরা এখানে কি বসিয়ে দিব, এখানে n বসিয়ে দেব। তাহলে n সমান এর ভিতরে গুণন করে দাও একটু, a প্লাস m d মাইনাস হচ্ছে d। এটার নাম দেব হচ্ছে আমরা 1 নাম্বার সমীকরণ। এই যে দেখো m তম পদের পরিবর্তে n বসিয়ে দিলাম কেন, এই যে এখানে লেখা আছে যে m তম পদ n, অর্থাৎ এখানে m তম পদের পরিবর্তে আমরা n বসিয়ে দিছি। তারপর এই d দিয়ে শুধু ভিতরে গুণন করে দিছি, md মাইনাস হচ্ছে d। এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। আবার 2 নম্বর শর্ত দেখো দেওয়া আছে এই যে
2 নম্বর শর্তে লেখা আছে n তম পদ হচ্ছে n। এখন আমরা এখান থেকে কি করব, n তম পদ বের করব। আবার লেখো, আবার n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইনটু d। সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা এই শর্তে লিখতে হবে, এই যে n তম পদ, তাহলে n থেকে 1 বিয়োগ হবে। একটু আগে তোমাদের সাথে যেটা আমি আলোচনা করলাম, যে তম পদ হবে সেখান থেকে কি হবে, 1 বিয়োগ হবে। তাহলে দেখো এই যে এখানে n তম পদ, তাহলে n তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d। আর n তম পদের মানটা কি বসিয়ে দেব এখানে আমরা, m। এই যে m সমান a প্লাস n d মাইনাস হচ্ছে d। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এই যে n তম পদের পরিবর্তে আমরা যে m বসিয়ে যে লেখা আছে n তম পদ m বসিয়ে দিলাম, তারপর এখানে খালি d এর ভিতরে গুণন করে দিছি। তো সুপ্রিয় শিক্ষার্থী এই দুটো হচ্ছে সমীকরণ। তাহলে ক নাম্বার বলছে যে প্রথম শর্ত সাপেক্ষে, প্রথম শর্ত মানে এই যে প্রথম ধারা সাপেক্ষে দুটি সমীকরণ। তাহলে প্রথম ধারাটা ছিল আমাদের এটা, এই যে m তম পদ n আর n তম পদ হচ্ছে এই শর্ত সাপেক্ষে, ওই ধারার সাপেক্ষে আমরা দুটো সমীকরণ গঠন করলাম। আর খ নাম্বার বলেছে যে 1 নম্বর ধারার সাপেক্ষে m প্লাস n তম পদ নির্ণয় করো। কি বলেছে, m প্লাস n তম পদ নির্ণয় করো, এটা আমাদের বলেছে। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখন যেহেতু ধারাটির সমষ্টি নির্ণয় করতে গেলে, অততম পদ বের করতে গেলে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সমীকরণটা ক্যালকুলেশন করে আমরা a এবং d এর মান বের করব। এবং d এর মান বের করার পর আমরা ওই তম পদটা বের করব, যার জন্য একটু আমার বোর্ডে জায়গা দরকার, আমি যার জন্য এই প্রশ্নটা মিশে দিলাম। তোমরা অবশ্যই যখন প্রশ্ন দেখতে মন চাবে, তোমরা যখন প্রশ্নটা দেখবে যে প্রশ্নটা খ নাম্বার ক নাম্বার কি চাচ্ছে, তাহলে কিন্তু ভিডিওতে তোমরা একটু ব্যাক করে তোমার প্রশ্ন দেখে নিবে, ভিডিওটা ব্যাক করে প্রশ্নটা একবার দেখে নিয়ে আবার তোমরা ওখানে চলে যাবে আর কি। যার জন্য মিশে দিলাম, তোমরা ভিডিও ব্যাক করে প্রশ্নটা দেখে দেখে অঙ্কগুলো করবে আর কি। আচ্ছা আমরা যখন খ নাম্বারটা করতে যাব তখন অবশ্যই ক নাম্বারে ওই আমাদের সমীকরণ দুটো অবশ্যই লাগবে। ওই সমীকরণ দুটো লিখে নিয়ে ওই সমীকরণটা ক্যালকুলেশন করে এবং d এর মান বের করে তারপরে m প্লাস n প্লাস অন্তম পদ আমরা বের করব। তাহলে খ নাম্বার দেখো, ক নং হতে পাই, ক নং হতে পাই কি পাচ্ছি আমরা, এই যে n সমান a প্লাস md মাইনাস হচ্ছে d, এই 1 নাম্বার সমীকরণ। আর m সমান a প্লাস nd মাইনাস হচ্ছে d, হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তাহলে খ নম্বর থেকে আমরা এই দুটো সমীকরণটা নিলাম, ওই দুটো সমীকরণ আমাদের প্রয়োজন হবে। এখন এই দুটো সমীকরণ ক্যালকুলেশন করে আমরা d এর মান বের করব। অবশ্য আমি যে পদ্ধতিতে করাবো সেখানে এর মানের দরকার নাই, এর মানটা আমাদের দরকার নেই, শুধু d এর মান আমাদের দরকার। তোমরা সবসময় শুধু d এর মানটা বের করে নিবা, এর মানটা প্রয়োজন হবে না। আর কেন প্রয়োজন হবে সেটা তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে 1 নাম্বার বিয়োগ 2 নাম্বার, 1 বিয়োগ 2, তাহলে 1 আর 2 বিয়োগ করো দেখি, n a প্লাস m d মাইনাস হচ্ছে d, আর n m সমান a প্লাস n d মাইনাস হচ্ছে d। আমরা যখন বিয়োগ করব অবশ্যই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, চিহ্নগুলো পরিবর্তন করে দাও, চিহ্নগুলো পরিবর্তন করে দাও, এই চিহ্নগুলো পরিবর্তন করে দিলে আমাদের কি হচ্ছে a আর a d আর d কেটে যাবে। তাহলে এখানে থাকবে n মাইনাস m সমান md মাইনাস হচ্ছে nd। তাহলে n মাইনাস m, এখানে আমরা d যদি কমন নিই তাহলে থাকে হচ্ছে m মাইনাস n। দেখো আমরা d টা কমন নিছি, এটা যেহেতু আমরা d এর মান বের করব, যেহেতু আমরা d এর মান বের করব তাহলে d এর অংশটা আমরা এইদিকে লিখে নিই, একটু d রাশিটা এইদিকে লিখে নিই। তাহলে d m মাইনাস n সমান সমান হচ্ছে n বিয়োগ m। তাহলে d সমান হচ্ছে তোমার এখানে একটা মাইনাসটা কমন নিই, তাহলে আশা ক্লিয়ার হবে। দেখো মাইনাসটা কমন নিয়ে নিছি আমি, আর এখানে m মাইনাস 1, যেহেতু এই সাইডে m মাইনাস n ছিল, আর এখানে দেখো ব্যাপারটা আছে n মাইনাস n, এই রাশির সাথে মেলার জন্য আমি এখানে সামনে মাইনাস কমন নিছি, মাইনাস সমান কমন নিয়ে আমি m টাকে আগে থেকে আসার মিল করে দিয়েছি।
এখন যদি আমরা কাটাকাটি করি এটা তাহলে কি হচ্ছে, অতএব d সমান হচ্ছে তোমার -1। এই যে d এর মান কত হলো -1, এই যে d এর মান, তাহলে আমরা d এর মান কত বের করলাম -1, এর কাটাকাটি করলে -1 থাকে। তাহলে 1 নাম্বার এবং 2 নম্বর সমীকরণটা বিয়োগ করে 1 নাম্বার এবং 2 নম্বর সমীকরণটা বিয়োগ করে ক্যালকুলেশন করে তোমার d এর মান বের করবে। d এর মানটা কি বের হলো -1, এই যে d এর মান বের হলো কত -1। এখন আমাদের দেখো তোমরা অবশ্যই ভিডিওটা সামনে দিক ব্যাক করে দেখবে যে খ নাম্বার উত্তর চাইছে m + n + 1তম পদ নির্ণয় করো, m + n + 1তম পদ নির্ণয় করো। তাহলে আমরা এখান থেকে d এর মানটা বের করছি, এর মানটা তোমাদের আগে বলছি আমি যে এর মানটা বের করার কোনো দরকার নাই, এর মানটা কিভাবে কেন বের করার দরকার নেই সেটা তোমাদের আমি ভিডিও দেখে দেবো আর কি। তো এখন আমরা কি করব, m + n + 1তম পদ বের করব। তাহলে রেডি, লেখো অতএব m + n + 1তম পদ, তাহলে সমান দিয়ে কি লিখব আমরা a + m + n + 1 বিয়োগ 1তম পদ। আমি কিন্তু তোমাদের বলছি যে তম পদ সেখান থেকে 1 বিয়োগ হবে, একটু আগে তোমাদের বারবার বলছি যে তম পদ সেখান থেকে 1 বিয়োগ হবে। তাহলে এই তম পদ m + n + 1তম পদ, এজন্য m + n + 1 বিয়োগ 1 এই তম পদ। তো তোমরা ভাবতেছো সেখানে 1 আর 1 কেটে দিব, না, এখানে 1 এবং 1 কেটে দেওয়া যাবে না। 1 এবং 1 যদি কেটে দাও তাহলে আমাদের আবার কষ্ট করে এর মান বের করতে হবে। আর এখানে যদি আমরা এগুলো কেটে না দিই তাহলে আমাদের এর মান বের করার দরকার নেই। আমরা টেকনিক্যালি ভাবে 1 নম্বর বা 2 নম্বর সমীকরণ ব্যবহার করে আমরা এই অঙ্কটা করব, তখন আমাদের এর মান বের করার দরকার নাই। কিন্তু এখানে যদি 1 আর 1 কেটে দাও তাহলে কিন্তু হবে না, তখন অবশ্যই এর মান বের করতে হবে। আর এখানে কেটে না দিলে তাহলে তোমার আর এর মান বের করার দরকার নাই। কিভাবে দেখো, তাহলে ওই d দিয়ে ভিতরে গুণ করে দাও, a + md + nd + d - হচ্ছে d, এখানেও আমরা d কেটে দেব না, কেটে দিলে তখন যে এর মান বের করতে হবে। এখন এখানে যে কাজটা করব আমরা, কেন আমি তোমাদের বললাম যে এর মান বের করতে হবে না, সেটা হচ্ছে দেখো এই যে 1 নাম্বার সমীকরণ আছে, 1 নাম্বার সমীকরণের সাথে মিল করে আমরা সুন্দর করে 1 নম্বর সমীকরণের ডান পক্ষে কি আছে দেখো a + md - d, এখান থেকে তাহলে a + md - d এই তিনটা সংখ্যা একসাথে লিখবা। 1 নাম্বার সমীকরণের সাথে মিল করে দেখো a + md - d, এজন্য a + md - d এই তিনটা একসাথে লেখো, শুরুতেই লেখা বাকিটা পরে লিখবা। তাহলে সমান দেখো a + md - হচ্ছে d, আর বাকি কি আছে এই যে nd + হচ্ছে d, বাকিটা এইটুকু আছে। এইটুকের মান আমরা বসিয়ে দেব, দেখো এই যে এইটুকের মান, এটার মান দেখো 1 নম্বর সমীকরণে কি লেখা আছে a + md - d, এর মান হচ্ছে n, অর্থাৎ এটার পরিবর্তে এখন আমরা n বসিয়ে দেব, টোটালি এটার পরিবর্তে আমরা n বসিয়ে দেব। আমরা যদি এই পদ্ধতিতে করি তখন আমাদের এর মান বের করার আর কোনো দরকার নেই, এর মানটা কি করতে হবে বের না করলেও চলবে, যার জন্য এটার পরিবর্তে আমরা কি করব n বসিয়ে দেব। তাহলে এখানে n বসিয়ে দেব, এই যে n + nd - হচ্ছে d পাই গেলাম। এখন d এর মান আমরা বের করছি, d এর মান -1, এই জায়গাতে এখন কি করব আমরা d এর মানটা এখানে -1টা বসিয়ে দাও। আচ্ছা আমাদের তো এখানে +d তাই না, এটা মান তো বসিয়ে দিছি, আচ্ছা +d, এখন আমরা d এর মানটা বসিয়ে দেব। d এর মানটা কি বের করেছিলাম, d এর মান আমরা -1 বের করেছিলাম, -1টা এখানে বসিয়ে দাও। তাহলে এই যে n + n - এই যে 1, d এর মান হচ্ছে যে -1, তাহলে কি থাকে n - n - 1, n আর n কেটে যায় তাহলে থাকে হচ্ছে -1, এই -1টাই হচ্ছে অ্যানসার। সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা a + n তারপর এই পদ্ধতিতে বের করে দাও, 1 নম্বর সমীকরণের সাথে যদি কানেকশন দিয়ে করো তাহলে আর কি করতে হবে না, তাহলে আর এর মান বের করতে হবে না। তাহলে আমাদের a + n + 1তম পদ হচ্ছে কত -1। এবার গ নাম্বারে চলে যাচ্ছে আমরা। গ নাম্বার ছিল একটা ধারা দেওয়া ছিল, সে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 705 হলে তাহলে n এর মান নির্ণয় করতে বলছে। তাহলে ওই ধারা থেকে আমরা প্রতিবার ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব। নির্ণয় করার পর যে সমীকরণটা প্রশ্ন মতে সেটা সমান হবে কত 705। তারপরে মিডল টার্ম করে ক্যালকুলেশন করে কি করব আমরা n এর মান বের করব। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে গ নাম্বার আমরা করতে যাচ্ছি।
এখন আমরা গ নাম্বার করি। তাহলে দেখো গ নাম্বারতে যে ধারাটা ছিল, গ নাম্বার ছিল 5 প্লাস 11 প্লাস 70 ডট 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 এই একটা ধারা ছিল। বলছে যে এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি বা n সংখ্যক পদের যোগফল 705 হলে n এর মান নির্ণয় করব। তাহলে এই ধারাটি থেকে আমরা কি করব? প্রথমে n সংখ্যক পদের সমষ্টি বের করব। এই ধারাটি কি করব? n সংখ্যক পদের সমষ্টি বের করে যে ধারাটা হবে প্রশ্নমতে সেটার সমান হচ্ছে 705। তারপর ক্যালকুলেশন করে আমরা n এর মান পেয়ে যাব। তাহলে এখন এখানে প্রথম পদ a সমান 5, সাধারণ অন্তর d সমান হবে 11 বিয়োগ 5 সমান সমান হচ্ছে 6। অতএব n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদের যোগফল বা সমষ্টি আমার সূত্রে জানি হচ্ছে এরকম, n ডিভাইডেড 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। দেখো তাহলে n সংখ্যক পদের যোগফলের সূত্র এটা। আমরা সব এর মান d এর মান বসিয়ে দেব, কিন্তু শুধু n এর মান নাই, n এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে n ডিভাইডেড 2 এর মান 2 গুণন 5 প্লাস n এর মান নাই এখানে, আর d এর মান হচ্ছে তোমার 6। এর ক্যালকুলেশন করো। তাহলে n ভাগ 2, 5 দুগুণ 10 প্লাস 6n মাইনাস হচ্ছে 6। তাহলে একটু যোগ বিয়োগ করলে কত হয় দেখি। n ডিভাইডেড 2 10, তাহলে 6n প্লাস 4। ভিতরে যদি 2 কমন নাও, 2 যদি কমন নিই তাহলে 3n প্লাস হচ্ছে 2, এই 2 কেটে যায়, তাহলে n ইনটু 3n প্লাস হচ্ছে 2 গুণন করে দিলে 3n স্কয়ার প্লাস 2n। শিক্ষার্থী দেখো, তাহলে n সংখ্যক পদের সমষ্টির সূত্র লেখার পর এর মান কত? এর মান হচ্ছে 5 আর d এর মান হচ্ছে 4। এখানে দেখো বসিয়ে দিছি। তাহলে 5 দুগুণ 10, এই 6 দিয়ে ভিতরে গুণন করে দাও, 6n মাইনাস হচ্ছে 6। তাহলে এখানে লিখছি দেখো, এই যে 6n টা আগে লিখেছি, আর এই 10 থেকে 6 বাদ দিলে কত হয়? 4 হয়, অর্থাৎ 4 হয়। এখন এখানে দেখো 2 কমন যায়, এখানে কত কমন যায়? 2 কমন যায়। 2টা কমন নিলে 3 থাকে, এখানে 2 থাকে, এই 2 আর এই 2 কেটে গেছে। তাহলে এখানে n থাকে আর ভিতরে হচ্ছে 3n প্লাস 2। পরবর্তী ভিতরে গুণ করে দিলে 3n স্কয়ার প্লাস হচ্ছে 2n। এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। ওটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। আর আমরা বলছে যে n সংখ্যক পদের সমষ্টি 705 হলে n এর মান নির্ণয় করো। প্রশ্ন মতে এটা সমান হবে হচ্ছে আমাদের 705। প্রশ্ন মতে এটা সমান 705। দেখো প্রশ্ন মতে থ্রি এন স্কয়ার প্লাস 2n সমান সমান হচ্ছে 705। এখন এই সমীকরণটা ক্যালকুলেশন করে আমরা এই সমীকরণটা এখন ক্যালকুলেশন করে কি করব? আমরা n এর মানটা বের করব। তাহলে ওই 705 টাই দিক দিয়ে নিয়ে এসো। তাহলে 3n স্কয়ার প্লাস 2n এই হচ্ছে 705 সমান সমান হচ্ছে 0। এটা এখন আমরা মিডল টার্ম করব। এটা এখন মিডল টার্ম করে দাও তো কত হয়। তিন গুণন 705 এত 47 গুণন, ঠিক আছে। তাহলে এটা তোমরা এখন মিডল টার্ম করে নাও। তাহলে মিডল টার্ম আমরা করব এটা এখন। তাহলে 3n স্কয়ার প্লাস 47n মাইনাস 45n বিয়োগ 705 সমান সমান হচ্ছে 0। দেখেন আমরা মিডল টার্ম করে নিলাম। 47 আর 45 গুণন করলে এই 705 আর 3 এর গুণফলের সমান হবে, আর 47 থেকে 45 বিয়োগ দিলে 2n হবে। তাহলে কমন নাও দেখি এই সাইডে
আচ্ছা, তাহলে কি কমন যাচ্ছে দেখা যাক। শুধু n কমন যায় এখানে, তাহলে 3n প্লাস 47 থাকে। আর এখানে কমন যায় হচ্ছে তোমার 15n, 15 কমন যাবে, তাহলে 3n প্লাস 47 সমান 0। তাহলে n মাইনাস 15 আর একটা হচ্ছে তোমার 3n প্লাস 47 সমান 0। তাহলে লিখতে পারি আমরা n মাইনাস 15 সমান 0 আর 3n প্লাস 47 সমান 0। অতএব n সমান হচ্ছে তোমার 15। আর এখানে হচ্ছে 3n সমান মাইনাস 47, n সমান মাইনাস 47 ভাগ 3, যা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এটা গ্রহণযোগ্য নয়, তাহলে আমাদের অ্যান্সার হবে, অতএব অ্যান্সার n সমান সমান হচ্ছে 15। এটা আমাদের অ্যান্সার হবে, n এর মান হচ্ছে 15। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি করলাম, এখানে আগে প্রথমে n সংখ্যক পদের সমষ্টি বের করেছিলাম। আর আমাদের ওখানে প্রশ্ন লেখা আছে, তোমরা অবশ্যই ভিডিও ব্যাক করে দেখবে, প্রশ্ন লেখা আছে এত ধারাটির n সংখ্যক পদের যোগফল 705 হলে এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেখো n সংখ্যক পদের সমষ্টি আমরা নির্ণয় করেছিলাম 3n² + 2n, এটা মান হচ্ছে 705। তারপর দেখো 705টাকে এর দিকে পার করে এনেছি, তারপর মিডল টার্ম করছি, করার পর এখানে n এর মান দুটো হলো, একটা মাইনাস, একটা হলো n এর মান 15, একটা হচ্ছে মাইনাস 47 ভাগ 3। কোনো ধারার পদের সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না, কোনো ধারার পদের সংখ্যা কখনোই ঋণাত্মক বা ভগ্নাংশ হয় না। যে কোনো ধারার পদের সংখ্যা ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে না, অর্থাৎ সবসময় পদের সংখ্যাটা হবে হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ন্যাচারাল নাম্বার হবে, স্বাভাবিক পূর্ণ সংখ্যা, স্বাভাবিক পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ সেটা কোনো ঋণাত্মক হবে না, স্বাভাবিক হবে, স্বাভাবিক সংখ্যা হবে। যার জন্য এখানে পদের সংখ্যা হবে 15 আর এটা গ্রহণযোগ্য নয়, এই মানটা কি হবে, গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হচ্ছে 15। তাহলে ধারাটির তাহলে যে পদের সংখ্যা n এর মান বের করতে বলছি, n এর মান হবে হচ্ছে 15। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখানে তোমাদের এই অধ্যায়ে আরো একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল আলোচনা করলাম। তোমরা অবশ্যই সৃজনশীলটা মনোযোগ দিয়ে দেখবে এবং অবশ্যই কিন্তু দেখবে, এবং কোথাও কোনো যদি কথা বুঝতে না পারো অবশ্যই ভিডিওটা ব্যাক করে আবার তোমরা বারবার শুনে বারবার দেখে তোমরা জিনিসটা আয়ত্ত করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী লেকচারে আবারও এই অধ্যায়ের আরও আমি গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল বা আরও অনেক সৃজনশীল আমি এখানে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে, পরবর্তী লেকচারে তোমাদের সাথে এই অধ্যায় নিয়ে আবার আমার দেখা হবে। ওকে, খোদা হাফেজ, সবাই ভালো থেকো।